সকলকে শুভেচ্ছা জানাই। আপনারা দেখছেন ইনসাফ বাংলা, আমি একরামুল বাগানী। একের পর এক মাইলস্টোন শুরু করার আগে যেটা খুব জানার দরকার, এবং আমার যারা ভিউয়ার্স আছে তাদেরও জানার খুব দরকার হবে বলে আমার মনে হয়, একটার পর একটা মাইলস্টোন, এবং সবকটা মাইলস্টোন কিন্তু ছোটোখাটো মাইলস্টোন নয়। কি কাউন্সিলর, কি মেয়র, কি দক্ষ সংগঠক, এবং অবশেষে যে তকমাটার জন্য কিন্তু প্রত্যেকটা রাজনীতিবিদ কিন্তু অধীর আগ্রহে কিন্তু অপেক্ষা করেন, সাংসদ। এবং অবশ্যই আপনাকে কিন্তু সেই সাংসদের পদও কিন্তু পেতে বেশি দেরি হয়নি, এবং দীর্ঘ রাজনৈতিক জীবনে আপনি কিন্তু এই পদটাও কিন্তু বর্তমানে হোল্ড করছেন। এই যে রাজনৈতিক জীবনে প্রথমের দিকে একটু চলে আসা যাক স্যার, এই রাজনৈতিক ভাবনাটা আপনি কার থেকে উদ্বুদ্ধ হয়ে এই ভারতীয় কমিউনিস্ট পার্টিতে এসেছিলেন? দেখুন, আমরা ছেলেবেলা থেকে উদ্বাস্তু পরিবারে আমরা বড় হয়েছি। অনেক দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা প্রত্যক্ষ করতে হয়েছে। কালীঘাটেই জন্মেছি, সেখানে বড় হয়েছি। তো স্বভাবতই নিজের জীবনের বিকাশের সঙ্গে সঙ্গেই এগুলো মাথায় তো আসে যে কেন এই ধরনের মানুষের জীবনে দুঃখ যন্ত্রণা থাকবে, কেন মানুষের মধ্যে এত অন্তর থাকবে, কেন পার্থক্য থাকবে, এগুলো এসে যায় সামগ্রিকভাবে। এবং স্কুলে পড়াশোনা করতে করতে এই প্রশ্নগুলো মাথায় এসেছে। সেসব সময় থেকেই লড়াইয়ের সঙ্গে যুক্ত হয়ে পড়া। তারপরে মনে আছে আমার হায়ার সেকেন্ডারি পাশ করার পর তখন প্রফুল্ল ঘোষ কে মুখ্যমন্ত্রী বানানো হলো, যে প্রথম অজয় মুখার্জিকে ফেলে দিয়ে। তার প্রতিবাদে আমরা মিছিল করতে চলে যাই ধর্মঘাটে। খানিকটা আবেগেই যাই, তখনও কোনো সংগঠনের সঙ্গে যুক্ত নেই। কিন্তু ঘটনাচক্রে ওইখান থেকে আমাকে গ্রেপ্তার করা হয়, আমার জেল হেফাজত হয়ে যায়। তার একটিমাত্র কারণ আমার মনে আছে, ম্যাজিস্ট্রেটের কাছে সওয়ালের সময় বলা হয়েছিল এই কলেজে পড়ে। সঙ্গে সঙ্গে ম্যাজিস্ট্রেট বলে না, এর বেল খারিজ, অন্য লোকের বেল হবে। তখনই মাথায় খেলে গেল, তাহলে কলেজে পড়াকে এক ভয় পাচ্ছেন। সেই তারপর থেকেই প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে পড়লাম। এই ছাত্র রাজনীতিতে যে আপনি এসেছিলেন, সেই পড়াশুনো বজায় রেখে ছাত্র রাজনীতি, এই অনুপ্রেরণাটা স্যার কার থেকে আপনি পেয়েছিলেন? না, আমাদের পরিবারের মধ্যেও কিন্তু ছিল। আমার বাবাও তিনি স্বাধীনতা সংগ্রামে জেল খেটেছিলেন। পরবর্তীকালে তিনি পেনশনও পেয়েছেন। যদিও তিনি পেনশন পেয়েছেন এই ব্যাপারটা আমার কাছে অন্তর্পক্ষে খুব বলতেন না উনি, কেন জানতেন আমি খুব ক্ষোভ প্রকাশ করব। কিন্তু আমি শুনেছিলাম, পরে জেনেছি তিনি পেনশন পেয়েছেন। আমার জ্যাঠামশাই, তিনি উত্তরবঙ্গে আলিপুরদুয়ারে খুব পরিচিত রাজনৈতিক কর্মী ছিলেন। ধারাবাহিকভাবে এটা থেকে যায়, সেই দিক থেকে পাওয়া। তারপর ছেলেবেলায় আমরা পাড়ায় গণেশ ঘোষকে দেখেছি, অত বড় মহান বিপ্লবী, তার ওই অতি সাধারণ জীবন, ওই শিক্ষা দীক্ষা, ওই প্রজ্ঞা, এইসব দেখে একটা নিজের ভেতরে নতুন ধরনের একটা অনুভূতি তৈরি হলো যে মানুষের জন্য কাজ করতে গেলে নিজের দিক থেকে কতটা নিজেকে স্থিতধী হতে হয়। এবং গণেশদা প্রায় খুবই বলতেন যে পড়ো, আরও পড়ো, আরও পড়ো। এই যে এটা অনুপ্রেরণা, যে যত পড়বে তত জানবে, তত শিখবে, তত তোমার চিন্তাধারা পরিবর্তন হবে। এইভাবেই হয়েছে। ছাত্র জীবন তো শুরু হয়েছিল পারিবারিক, বলা যেতে পারে পরিবারের থেকে অনুপ্রেরণা পেয়েছিলেন, এবং সেই সময় যে মহান ব্যক্তির নাম আপনি করলেন গণেশবাবু, তারও যে অ্যাক্টিভিটিস ছিল সেটাও আপনাকে খুব উদ্বুদ্ধ করেছিল, এবং অবশ্যই আপনি ছাত্র রাজনীতিতে এসেছিলেন। এবং তারপর তো আমি ঠিক ছাত্র রাজনীতি করেছি, কিন্তু সেটা খুব রাজ্যব্যাপী করিনি। আমি ছাত্র রাজনীতি করলেও মূলত এলাকাভিত্তিক সংগঠনই করতাম। ছাত্র রাজনীতি করতে করতে কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত হয়ে পড়ি, এবং তখন এলাকাভিত্তিক সংগঠন। কালীঘাট তো চিরকালে একটা পিছিয়ে পড়া অঞ্চল চিন্তার দিক থেকে, যাকে আমরা বলি কনজারভেটিভ। সেখানে কমিউনিস্ট পার্টির কর্মী খুঁজে পাওয়া খুব কঠিন ব্যাপার। তা আমরা যা চারদিকে ছড়িয়ে 2-4 জন ছিলেন, তাদের সঙ্গে এলাকার কাজ করার অনুপ্রেরণাটা আসে। এবং আমি এলাকাভিত্তিক কাজই করতাম, এলাকার পার্টির দায়িত্বে বহুদিন ছিলাম। হিসাব বলে তখন কমিউনিস্ট পার্টি কিন্তু বিভক্ত ছিল না, সমস্তটাই এক ছিল। এবং এই সময়
মহান মহান ব্যক্তি কিন্তু রাজনীতির মধ্যে ছিলেন। না না, আমি যখন রাজনীতি ঢুকি আমার সময় কিন্তু পার্টি বিভাজন হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ, আমার সময় পার্টি বিভাজন হয়ে গেছে, সুতরাং সেটা বড় কথা না। বিভাজন হয়েছে হলেও তখন যারা কমিউনিস্ট পার্টি করতেন তাদের মধ্যে পারস্পরিক একটা সৌহার্দ্য ছিল, এটা আমরা দেখতাম। তিনি বিতর্ক ছিল না, কিন্তু রাজনৈতিক বিতর্ক হতো, দর্শন হতো, এই হয়েছে আর কি, লড়াই করতে করতে। আপনার সময় বলা যেতে পারে বামফ্রন্ট সরকার যখন এসেছিল সেই সময় কিন্তু যারা এসেছিলেন, এখন কিন্তু সেটা নিয়ে চর্চা হয় যে বামফ্রন্ট সরকার যখন এসেছিল এবং বলা যেতে পারে মানে এক একটা দিকপাল তারা কিন্তু বামফ্রন্ট সরকারের সময় ছিলেন, কে ছিলেন না এটা বলা যায়, এবং কোন কোন ব্যক্তি ছিলেন না যাদের নেতৃত্বটাকে লঘু করে দেখার কোনো ভাবনা থাকে, আজও পর্যন্ত তাই নেই। বর্তমানেও সরকার এসেছে, এই বামফ্রন্ট সরকার শুরু আর এখন বর্তমান শুরু, এই দুটো শুরু আপনি দেখেছেন, তাতে করে কি মনে হয়েছে যে না, শিক্ষা তো একটা বড় জায়গা থাকে এবং নেতৃত্ব দেওয়ার মতন কিন্তু কিছু ব্যক্তিকে অনুসরণ করা, কিন্তু বামফ্রন্ট সরকার যখন এসেছিল তখন একাধিক নেতৃত্ব ছিল সেই সময়কার। আসলে ধরুন স্বাধীনতার পরবর্তী সময়ে যারা বিভিন্ন সময় ধরে বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছেন বা কংগ্রেসের মধ্যে থেকেও যারা বামপন্থার সঙ্গে যুক্ত ছিলেন, আমরা যখন কৈশোর থেকে যৌবনে পদার্পণ করছি তখন তো তাদের আমরা দেখেছি, তাদের আচার আচরণ, কথাবার্তা, তাদের নিষ্ঠা, এগুলো শিক্ষণীয়। আমার মনে আছে প্রথম যখন আমরা সেই 68 সালে 67 সালের শেষের দিকে 68 যখন যুক্তফ্রন্টকে ভেঙে দিয়ে ওই প্রফুল্ল ঘোষকে বসানো হলো, ছাত্র দিবসের বিক্ষোভে গ্রেপ্তার হয়েছিল প্রচুর ছাত্র এবং বহু ছাত্র পুলিশের আক্রমণে ভয়ানকভাবে রক্তাক্ত হয়েছিল। ঘটনাচক্রে আমার কাছে একটা লাঠিফাটি পড়েনি, বেঁচে গিয়েছিলাম আর কি। তো আমরা যখন প্রেসিডেন্সি জেলে সন্ধ্যেবেলা আমাদের নিয়ে যায়, আমাদের মনে আছে ঢোকা মাত্রই তখন বিশ্বনাথ মুখার্জি ছিলেন, তিনি বামফ্রন্টের নেতা এবং সিপিআইয়ের নেতা। আজও আমার মনে আছে তিনি আমাদের জেলের ভেতরে সন্ধ্যেবেলা দেখে বললেন যে তোমরা শান্ত থাকবে, কেউ কোনো চিন্তা করবে না। আর এটা বলে দিলেন যে ওই রাজনৈতিক নেতারা যারা ছিলেন তারা ক্লাস 1 প্রিজনারের খাবারটা পেতেন, আর আমাদের ছাত্রদের তখন ক্লাস 1 প্রিজনার হিসেবে দেওয়া হয়নি, ক্লাস 3 প্রিজনার। উনি ঘোষণা করলেন ওই ক্লাস 1 প্রিজনারদের খাবারটা সব ছাত্ররা পাবে। এই একটা ঘটনাই কিন্তু সঙ্গে সঙ্গে আপনার চেতনার মধ্যে এনে দেয় যে নেতারা তারা কতটা সহানুভূতিশীল, কতটা আবেগপ্রবণ হন পরবর্তী প্রজন্মের প্রতি, এবং সেদিন থেকেই মুগ্ধ হয়ে গেছিলাম। এবং তারপর অনেক বামফ্রন্টের নেতাদের সঙ্গে জেলের ভেতরে আলাপ হলো, তাদের আশীর্বাদ পেলাম। সে এক ব্যক্তিত্ব, তাদের সঙ্গে কথাবার্তা বলেও আপনি নতুন করে জানতে পারবেন। কিন্তু 77-এর পর যারা ক্ষমতায় এলেন, মাফ করবেন কারো প্রতি কোনো ইঙ্গিত করছি না, 77-এর পর না, 77-এর পর যে বামফ্রন্ট সরকার চলে গিয়ে পরিবর্তন 2011-এ হলো, এটা একেবারে কি বলবো, মানে গুণমানের চূড়ান্ত। হঠাৎ যেন আপনি 3 তলা থেকে ঝপ করে আপনি 1 তলায় পড়ে গেলেন। এই 3 তলা থেকে 1 তলায় পড়ে যাওয়ার যে আঘাতটা পেলেন বাংলার রাজনৈতিক সমাজে, সাংস্কৃতিক দিকে, ব্যক্তি আচরণে, কথাবার্তা, ভাষা, এই সমস্ত কিছুতে একটা অদ্ভুত ধরনের পরিবর্তন এলো, যে পরিবর্তনটা ভালোর দিকে নয়, একেবারেই বলা যেতে পারে লুম্পেনাইজ করে ফেলা হলো। তাই আমরা দেখেছি যে 2011-র পরবর্তী সময় রাজনীতিটা মূলত হয়ে গেছে ধান্দা নির্ভর, সম্পূর্ণ দুর্নীতিগ্রস্ত। এবং যারা রাজনীতি করেন বাম বিরোধী, তাদের মধ্যে অধিকাংশই ভাবেন যে কতটা কি করলে আমার সুবিধে হবে। এই ঘটনার জন্য নিঃসন্দেহে 2011-র পরিবর্তনের একটা কালো দিক আমাদের জীবনে এসেছে। আপনার সময় আপনি যখন থেকে রাজনীতিতে পা রেখেছিলেন এবং একটার পর একটা আস্তে আস্তে বড় বড় নেতা নেতৃত্বের সান্নিধ্যে এসে আপনি আজকের ডেটে কিন্তু একজন সাংসদ। আপনার জীবনে এত বড় বড় যারা নেতৃত্ব ছিল, যারা নেতা ছিল, তার মধ্যে সেরা কাকে? ওইভাবে বিচার করা যায় না, জানেন।
ওইভাবে বিচার করা যায় না, ঠিকও না। আমার মনে হয়েছে প্রত্যেককেই, যাদের আমরা দেখেছি প্রত্যেককেই তারা নিজস্ব ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ এবং যথেষ্ট যোগ্যতা সম্পন্ন। এভাবে তো তাদের মধ্যে পার্থক্য ছিল রাজনৈতিক মতাদর্শ নিয়ে, কিন্তু জীবন আচরণ, তাদের লেখাপড়া, দর্শন সম্পর্কে তাদের যে প্রজ্ঞা, এগুলো নিয়ে কোনো তুলনা হয় না, বিচার করাও যায় না। তো আমরা দেখেছি চোখে, আমি বারবারই তো বলতে হবে গণেশ ঘোষের কথা, তো দেখেছি যিনি চট্টগ্রাম অস্ত্রাগার যে বিদ্রোহ, তার নেতা ছিলেন, স্বাধীনতার পরে জেল খেটেছেন, কিন্তু তার যে ওই রকম অমায়িক বিনয়ী আচরণ, এবং কখনোই এটা মনে হয়নি, তিনি তো সাংসদ ছিলেন, তিনি বিধানসভায় বারবার নির্বাচিত হয়েছেন, আচরণে মনে হয়নি যে রাজনীতিটা শুধুমাত্র নিজের সুবিধের জন্য বা নিজের পরিবারের সুবিধের জন্য করা। তারা রাজনীতি করেছেন সামগ্রিকভাবে সমাজ বিবর্তনের জন্য, সমাজের সামগ্রিক মূল্যমান উন্নয়নের জন্য। তো সেসব দেখে তো আমাদের যারা দেখেছি তাদের যে পর্যায়ে উপলব্ধি হয়েছে, সে পর্যায়ে উপলব্ধি তো ওখান থেকে আর নিচে নামা যায় না, নামা উচিত না। আর নামলে তো একেবারেই নামতে হবে, খরস্রোতার মতো নিচে পড়ে যেতে হবে। সেই জন্যই চেষ্টা করেছি যতটা সম্ভব করা যায়, কিন্তু কতটা কার্যকরী করতে পেরেছি তা আমি জানি না। বামফ্রন্ট সরকারে দুটো মুখ্যমন্ত্রী দেখা গিয়েছিল, জ্যোতি বসু একাধিকত এক নায়ক যাকে বলা যেতে পারে, সারা বিশ্ব যাকে এখনো পর্যন্ত সেই জায়গায় কিন্তু তাকে স্থান দিয়ে রেখেছেন। এবং ঠিক জ্যোতিবাবু পরেই কিন্তু যিনি এসেছিলেন তিনিও কিন্তু সাহিত্য জগতের কিন্তু একজন বিরল উদাহরণ বলা যেতে পারে, বুদ্ধদেব ভট্টাচার্য। এই দুজনের আপনি সান্নিধ্যে ছিলেন, কার কাছ থেকে কিরমভাবে আপনি পেয়েছেন? দেখুন, বুদ্ধদার সঙ্গে আমার অনেক বেশি নৈকট্য ছিল বিভিন্ন আন্দোলনের মধ্য দিয়ে। জ্যোতিবাবুকে অত কাছাকাছি আমি পাইনি, নিশ্চয়ই তার সহচর্য হয়েছে নেতা হিসেবে, কিন্তু আমার যেটা মনে হয় যে এটা একটা ঐতিহাসিক পর্যায়, জ্যোতি বসুর একটা পর্যায়, এবং তার সুযোগ্য উত্তরসূরি ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। আমার মনে হয় যে জ্যোতি বসুর পর বুদ্ধদেব ভট্টাচার্য না হলে জ্যোতি বসুর মূল্যায়ন ঠিক হতো না, এবং বুদ্ধদেব ভট্টাচার্যের মূল্যায়নটা আগামী দিন ইতিহাস করবে। এইরকম একজন স্থিতধী, শিক্ষিত, পণ্ডিত, সহানুভূতিশীল মানুষ মুখ্যমন্ত্রী ছিলেন পশ্চিমবঙ্গে। সামগ্রিক পশ্চিমবঙ্গের উন্নতির জন্য তিনি চেষ্টা করেছেন, এবং তিনি যে ব্যর্থ হয়েছেন সেই ব্যর্থতার যদি মূল্যায়ন কখন হয়, আমার মতে তিনি অতিরিক্তভাবে আস্থা রেখেছিলেন বিরোধী দলের উপরে। সংসদীয় গণতন্ত্রে যেটা হয় যে বিরোধী দলও অত্যন্ত দায়িত্বশীলভাবে কাজ করবে। বিরোধী দল মানে হচ্ছে একটা পাল্টা সরকার যারা ভালোভাবে কাজ করবার পরিকল্পনা দেবে। সেই বিশ্বাসটা করতে গিয়েই তিনি, বলতে পারি আমি, অযোগ্য মানুষের প্রতি বিশ্বাস জ্ঞাপন করেছিলেন। তারই অব্যর্থ পরিণতি ওটা হয়েছিল। তা না হলে বুদ্ধদেব ভট্টাচার্যই হচ্ছেন জ্যোতি বসুর যথার্থ উত্তরসূরি, যোগ্য উত্তরসূরি। জ্যোতিবাবুর সময় প্রচুর শিল্পে বিপ্লব হয়েছে, প্রচুর নতুন নতুন শিল্প হয়েছিল, যেটা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মানুষ জানে। বুদ্ধবাবুর সময় কিন্তু ভারত তথা বিশ্ববিখ্যাত যে শিল্পপতি টাটা গোষ্ঠীর, তিনিও কিন্তু চেষ্টা করেছিলেন সিঙ্গুরে ন্যানো কারখানা, কিন্তু সেটা হয়তো কোনো না কোনোভাবে রাজনৈতিক বাধাপ্রাপ্ত হয়ে, চাষিগতভাবে বাধাপ্রাপ্ত হয়ে হয়তো সেই বিজনেসটা বন্ধ হয়েছে। কিন্তু বর্তমান সরকার চাইছেন আবার পুনরায় সিঙ্গুরে ন্যানো কারখানা হোক। এর সপক্ষে আপনি কি বলবেন? না, আমরা তো চাইবো যে সরকারই থাকুন না কেন, তা সামগ্রিকভাবে তাকে তো পরিকল্পনা নিয়ে, আমি বারবার একটা কথা সবাইকে বলি, যারা সরকারে যান তারা কিন্তু সংবিধানের শপথ নিয়ে যান। একদমই। আমি 5 লক্ষ ভোটে জিতলেও কিন্তু আমার ওই সংবিধানের শপথ নিয়ে যেতে হবে, আমি 5 ভোটে জিতলেও আমাকে সংবিধানের শপথ নিয়ে যেতে হবে। সুতরাং সংবিধানের শপথ নেওয়া মানে হচ্ছে যে আমি নির্বাচিত হওয়ার পর জনপ্রতিনিধি হিসেবে সংবিধান যে দিক নির্দেশ করেছে তাকে কার্যকরী করব। সেই লক্ষ্যে যদি পদক্ষেপ নিতে হয় তাহলে সব সরকারকেই কাজ করা উচিত সামাজিক এবং অর্থনৈতিক ন্যায় প্রতিষ্ঠার জন্যে। যে কাজটা জ্যোতিবাবু থেকে শুরু করে বুদ্ধদেব ভট্টাচার্য খুব সুপরিকল্পিত উপায়ে করেছেন এবং ধীরে ধীরে এগিয়েছেন। আজও দেখবেন বিভিন্ন
বিদ্বজ্জনেরা যখন বিশ্লেষণ করেন, আমি কিছুদিন আগে একটা লেখা পড়ছিলাম একজন প্রখ্যাত অর্থনীতিবিদের, যে বাম আমলে এই যে ভূমি সংস্কার, বর্গাদার, পঞ্চায়েত ব্যবস্থা, এটা একটা প্রকৃতপক্ষে নীরব বিপ্লব হয়ে গিয়েছিল, মানুষের জীবনেও মানেও উন্নয়ন হয়েছিল। পরবর্তীকালে আরও হয়তো কিছু করার ছিল, ওদের বক্তব্য হচ্ছে যে আরও কিছু করার ছিল, নিশ্চয়ই করার থাকতে পারে, কিন্তু সেই কাজগুলো করা, এবং যেখানে কৃষি নির্ভর অর্থনীতি বর্তমান পরিস্থিতিতে খুব বেশি উপযোগী নয়, সেখানে শিল্প নির্ভর অর্থনীতির দিকে যাওয়া দরকার। যে চেষ্টা জ্যোতি বসু শুরু করেছিলেন, তাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। ধরুন আজকে যদি এখানে ন্যানো কারখানা হতো, বিরোধীরা যদি বিরোধিতা না করতেন, তাহলে পশ্চিমবঙ্গের উন্নয়ন হতো। কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য বা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কিছু কাঁচকলা হতো, কিন্তু পশ্চিমবঙ্গের উন্নয়ন হতো। কিন্তু সেটাকে আটকে দিয়ে তারা এমন একটা বার্তা দিয়েছেন, যার ফলে এখন কোনো বিনিয়োগকারী তারা পশ্চিমবঙ্গে বিনিয়োগ করতে চান না। আমাকে তো বিভিন্ন সময় কাজে বিভিন্ন রাজ্যে যেতে হয়, সেসব রাজ্যেও দেখেছি বিরোধীরা কিন্তু কোনো উন্নয়নমূলক কর্মসূচিকে নিয়ে কখনো বিরোধিতা করেন না। বিরোধিতা করেন রাজনৈতিক বা કોઈ কর্মসূচি রূপায়ণে ভুলভ্রান্তি থাকলে তাকে সংশোধন করার জন্য বিরোধিতা করেন। কিন্তু আমাদের রাজ্যে যেটা হয়েছে, একেবারে আত্মঘাতী বিরোধিতা, এবং তার পরিণতি ভুগতে হচ্ছে আমাদের। এখন আমাদের এখান থেকে হাজার হাজার পরিযায়ী শ্রমিককে অন্য রাজ্যে চলে যেতে হয়। আমি আপনাকে বলি আমার একটা বেদনার কথা, আমি হায়দ্রাবাদে একটি জায়গায় বক্তৃতা করতে গিয়েছিলাম। ফেরার সময় আমার সঙ্গে ওখানকার একটি ইয়াং মেয়ে অ্যাডভোকেট, সে ফিরছিল, আমাকে এয়ারপোর্টে পৌঁছে দেবে। সে আমাকে বললে যে স্যার একটা কথা বলি, তুমি আমাদের এখানে বক্তৃতা করে বোঝাতে এসেছো, আমাদের খুব ভালো লাগলো, কিন্তু পশ্চিমবঙ্গের সমস্ত লোকেরা আমাদের এখানে লেবারের কাজ করতে আসে কেন? ভাবুন কি সাংঘাতিকভাবে তার উপলব্ধি হয়েছে। আমি তখন এড়াবার জন্য বললাম, না না, ওরা পশ্চিমবঙ্গের না, ওরা বাংলাদেশের। তখন সে মেয়েটা, না স্যার তুমি ভুল বলছো, দে অল ফ্রম ওয়েস্ট বেঙ্গল। তো এই যে অবনয়নটা হলো, যেটা আগে তারা দেখেনি, যে পশ্চিমবঙ্গের থেকে শ্রমিক সেখানে সুদূর হায়দ্রাবাদে গিয়ে বা সুদূর তামিলনাড়ুতে গিয়ে তাদের কাজ করতে হচ্ছে, নতুন অভিজ্ঞতা। তারা বিস্মিত যে পশ্চিমবঙ্গ থেকে এসে লোকে আমাদের শেখাচ্ছে বা জ্ঞান দিচ্ছে, অথচ পশ্চিমবঙ্গের এই পরিণতি কেন? এটা তো আমার নিজের জীবনের অভিজ্ঞতা, এখনো বেশি বলা ঠিক না বলে নিজের কথা বলছে। তাহলে তার কারণটা কি, যে আর কেউ বিনিয়োগ করতে এখানে আসবে না, কেউ আসছে না। আপনি যতই সম্মেলন করুন, ঢাক বাজান, নিজের বিজ্ঞাপন করুন, বিনিয়োগ করতে কেউ আসবেন না। এবং আমার এটা অভিজ্ঞতা আছে, আমি একবার দিল্লি যাচ্ছিলাম, আমরা ফ্লাইটে পাশে যারা সহযাত্রী ছিলেন, কথায় কথায় জানা গেল তারা খুব বড় বিনিয়োগকারী সংস্থার সঙ্গে যুক্ত। তারা গল্প করতে করতে বললেন, স্যার আমরা গুটিয়ে নিচ্ছি, আমরা এখানে আর আসবো না। আপনারই ওই কথার ইতি টেনে একটা কথা কিন্তু জিজ্ঞেস করতে বাধ্য হচ্ছি। তার কারণ হলো, বর্তমান কেন্দ্রীয় সরকার, নরেন্দ্র দামোদর দাস মোদী, যিনি প্রোটোকল মেনটেন করে কোড আনকোড তিনি কিন্তু একটা কথা বলছেন, ভারতবর্ষ ডিজিটাল ভারতবর্ষ, ডিজিটাল ভারতবর্ষ তিনি কিন্তু বলছেন। এবং তিনি বলছেন তিনি রূপকার এই মুহূর্তে দাঁড়িয়ে, যতগুলো প্রধানমন্ত্রী এসছে, এবং ভারতবর্ষটাকে ডিজিটাল ভারত গড়ার লক্ষ্যে তার কিন্তু সরকার এগিয়ে চলছে। আপনি একজন দক্ষ প্রশাসক এবং অবশ্যই আইনজীবী হিসাবে স্যার, আপনি এর সপক্ষে কি বলবেন? এই ধরনের প্রবঞ্চনামূলক কথা না রাজনৈতিক নেতাদের না বলাই উচিত। তিনি ক্ষমতায় আসার পর ভারতবর্ষের বিগত 70 বছরে যে সমস্ত সম্পদ তৈরি হয়েছে তাকে বিক্রি করে দিচ্ছেন। তিনি ডিজিটাল ভারতবর্ষ বলছেন। আমরা এখনও হাইকোর্ট, সুপ্রিম কোর্টকে আমরা যথাযথভাবে ডিজিটালি পূর্ণাঙ্গ রূপ দেওয়াতে পারেনি, যাতে সমস্ত বিচারপতিরা বসে কাজ করতে পারেন। ডিজিটাল যে ভারতবর্ষে মানুষ এখনও দৈনন্দিন ক্যাশ ট্রানজাকশনের উপর তাদের জীবিকা নির্ভর করে, ডিজিটাল। আসলে এই কথাগুলো বলে, তার কারণ হচ্ছে উনি এই কথাগুলো বলছেন কেন, ওকে জিওর সেবা করতে হবে, মানে আপনি বলতে চাইছেন মুকেশ আম্বানিদের সেবা করতে হবে, তাই কথা বলার চেষ্টা করছেন। ভারতবর্ষে ক% লোক এই তথাকথিত ডিজিটালি এডুকেটেড, তারা এমনি আমার ভারতবর্ষে ক% লোককে আমি বেসিক এডুকেশন দিতে পেরেছি, ডিজিটাল তো বাদ দিন।
আমরা এখনও মৌলিক শিক্ষাই দিতে পারিনি। আমরা ক্ষুধার যে ইন্ডেক্স, তাতে ভারতবর্ষ পৃথিবীর প্রায় পেছন দিকে। তাহলে এই বাস্তব সমস্যাগুলোকে এড়িয়ে গিয়ে এই বড় বড় কথা বলে প্রচারের মধ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত কিছুদিন করা যাবে, কিন্তু সবসময় করা যাবে না। সুতরাং এই কথাগুলো যিনি বলছেন মোদী সাহেব, তাকে অত্যন্ত বিনয়ের সঙ্গে বলবো যে আত্মপ্রবঞ্চনা করবেন না। দেশের মানুষকে তার যে ন্যূনতম প্রাপ্য সুবিধে সেটা আগে পৌঁছে দিন, তারপর ডিজিটালের ভাবনা ভাববেন। ভারতবর্ষে সংখ্যালঘু বলে একটা কথা কিন্তু বিশালভাবে পোস্টার হয়ে রয়েছে, সেটা ভারত স্বাধীন থেকেই কিন্তু আরও বেশি করে এটাকে পোস্টারাইজ করা হয়েছে। সংখ্যালঘু, আপনি এর ব্যাখ্যাটা কি বলবেন? সংখ্যালঘু বলতে কি বোঝানো? না, সংখ্যালঘু নির্ভর করছে যে সাধারণভাবে সংখ্যাগুরু যারা, ধরুন আপনার এখানে 5 জন বসে আছি, এই 3 জন তারা মনে করুন মাংস খেতে ভালোবাসেন, 2 জন ভালোবাসেন না, 3 জন সংখ্যাগুরু, 2 জন সংখ্যালঘু। ভারতবর্ষের সমাজের মধ্যে সবচেয়ে বড় আমাদের সুবিধা হচ্ছে যে আমাদের একটা বৈচিত্র্যের মধ্যে ঐক্য, বিবিধের মাঝে দেখো মিলন মহান, আমাদের কবিরা বলেছিলেন। রবীন্দ্রনাথ বলেছিলেন শখ হুন্দন মোগল পাঠান, এক দেহে হলো লীন। এই যখন বৈচিত্র্য আছে, তো তার মধ্যে একটা সংখ্যা বেশি থাকবে যাদের এক ধরনের চিন্তা, তারা সংখ্যাগুরু। আরেক দল থাকবে যাদের চিন্তাটা তাদের থেকে ভিন্ন, সংখ্যালঘু। কিন্তু এই সংখ্যাগুরু সংখ্যালঘু এদের সম্মিলিত শক্তি তো আমার শক্তি। আজকে আপনি আপনার সংসারে ধরুন আপনার 5টি সন্তান, তার মধ্যে দেখবেন 3টি সন্তান হয়তো বলবে আমি উচ্ছে খাবো না, আমি কিছুতেই উচ্ছে খাবো না, বাচ্চা খাইয়ে দেখবেন, আর 2 জন হয়তো খেলো। এখন আপনি নাই 5 জনকেই জোর করে উচ্ছে খাওয়াবেন, তারপরে তাকে চটথাপড় মারবেন, এটা যেমন একেবারেই অবৈজ্ঞানিক এবং অভিভাবক সুলভ আচরণ হবে। দেশের ক্ষেত্রে তাই হচ্ছে। আমরা ভারতবর্ষ যখন নতুন ভারতবর্ষ যখন পেলাম, অতীত ইতিহাস ছাড়ুন, পরের কথা, আমাদের সংবিধান যখন তৈরি হলো, সংবিধান কিন্তু সংখ্যাগুরু সংখ্যালঘু বলেনি, একদমই তাই। সংবিধান বলেছে উই দ্য পিপুল অফ ইন্ডিয়া, আমরা ভারতবর্ষের জনগণ। এই ভারতবর্ষের জনগণ সবাই মিলে সংবিধানটা গ্রহণ করলাম। তো সেই সংবিধানে কি বলা হলো যে প্রত্যেক যার যে আচার আচরণ, কৃষ্টি, ধর্ম, কাস্টমস আছে সেগুলোকে রক্ষা করতে হবে। ওই যে বললাম উচ্ছে খাওয়ার কথা, তুমি তাকে জোর করে খাওয়াতে পারবে না। এইভাবেই চলছিল ভারতবর্ষ। যদিও মাঝে মাঝেই চেষ্টা করেছেন আরএসএস মানুষের মধ্যে বিভাজন করতে ধর্মীয় কারণে। মহাত্মা গান্ধীকে তো খুনই করলেন, স্বাধীনতার পরে পরে মহাত্মা গান্ধীকে খুন করা হলো, ধর্মীয় কারণে খুন হয়েছিল। তবু কিন্তু ভারতবর্ষের মানুষ সেগুলোকে খুব বেশি গুরুত্ব দেয়নি, তারা তাদের ঐক্য অবস্থা রেখেছিল। কিন্তু একটা সরকার প্রশাসনে এসে যখন প্রশাসনকে ব্যবহার করেন সংখ্যাগুরু সংখ্যালঘু এই চিহ্নিত মধ্যে দিয়ে, তখন মানুষ বিপদে পড়ে যায়। আপনি ওসি বসে আছেন, আপনি গিয়ে দেখলেন যে ওসির কাছে যাচ্ছেন, ওসি যেটা পছন্দ করেন তার বাইরের একজন এসছে, আপনার উপর নির্দেশ যদি ওপর থেকে থাকে, তা আপনি কী করবেন? ও তুমি অন্য রঙের, আমি তোমারটা ধরবো না, তুমি ধর্ষিতা হয়েছো, যাও 3 দিন পরে এসে অভিযোগ করো। কেন? ওসি জানে 3 দিন পরে অভিযোগ করলে অভিযোগের গুরুত্ব কমে যাবে। গোটা গুজরাটে যেটা তিনি ঘটিয়েছেন সেটা তো পরিকল্পিতভাবে একটা নির্দিষ্ট ধর্ম অনুরাগী মানুষকে পরিকল্পিতভাবে খুন করেছেন। এবং এটা নতুন না, এটা আমরা দেখেছি হিটলারের আমলে। আপনারা যদি ইতিহাস পড়েন, নিশ্চয়ই সকলে পড়েছেন। এইভাবে তখন ওই ইহুদিদের হত্যা করবার জন্য পরিকল্পনা করে, ইহুদি চিহ্নিত বাড়ি, ইহুদিরা কোথায় কাজ করে, ইহুদিদের বার করে দাও, তাদের কোনো যাতে আইনি ব্যবস্থা না হয়। এই আমাদের দেশে তাই হচ্ছে। আজকে একটা জিনিস আপনার কাছে জিজ্ঞেস করার আছে, গুজরাট প্রসঙ্গে যখন আপনি এলেন, মনীষী বাল্মীকি, যেটা ভারতবর্ষের এই মুহূর্তে মনীষা বাল্মীকি, এই মনীষা বাল্মীকি নিয়ে প্রত্যেকটা দল কিন্তু বিজেপি ছাড়া অবিজেপি যত ভারতবর্ষে রাজনৈতিক দল আছে তারা কিন্তু আন্দোলন করলো, প্রতিবাদ করলো। পশ্চিমবাংলাও কিন্তু পিছিয়ে তাতে ছিল না। প্রত্যেকটা মুহূর্তে দেখা গেছে কখনো মোমবাতি নিয়ে প্রতিবাদ, কখনো ঝান্ডা হাতে প্রতিবাদ, কখনো মৌন মিছিল করে প্রতিবাদ, বিভিন্ন রকমভাবে অ্যাক্টিভিটিস হয়েছে। পশ্চিমবাংলায় আপনার হয়তো স্মরণে থাকবে স্যার, তাপসী মালিক, যেটা নিয়ে কিন্তু এই নন্দীগ্রাম, সিঙ্গুর, তাপসী মালিক এইগুলো নিয়েই কিন্তু 2011 কিন্তু বর্তমান সরকারের কিন্তু প্রতিষ্ঠা পেয়েছিল, যা মানুষের মধ্যে কিন্তু একটা কলরব সৃষ্টি হয়েছিল, যাকে একদম ওপেন ভাষায় বলা হয় যে
ইয়াং মানে স্টুডেন্ট ফেডারেশনরা যেরকমভাবে বলে হাল্লা বল, সেরকম কিছু কিন্তু ভারতবর্ষের মধ্যে এই পশ্চিমবাংলাটাকে কিন্তু চিহ্নিত করা হয়েছিল তৎকালীন সেই সময়, এবং যার কিন্তু দৌলতে বর্তমান কিন্তু সরকার এসেছিল। মনীষা বাল্মীকির জন্য বর্তমান সরকার কিন্তু খুব আর্তনাদ দেখা গিয়েছে, বিভিন্ন রকম কিন্তু প্রকল্প বিভিন্ন রকমভাবে কিন্তু চলছে। তাপসী মালিক, যাকে নিয়ে এত বড় একটা ব্যানার তৈরি করা হলো, তার এখনো পর্যন্ত কিন্তু কোনো কিছু উত্তর কিন্তু ভারতবর্ষের মানুষ তথা তাপসী মালিকের কিন্তু বাড়ির পরিবারজন এখনো পর্যন্ত পেলেন না। আপনি এটাকে একজন আইনজীবী হিসাবে কীভাবে ব্যাখ্যা করবেন? দেখুন, ধর্ষণ, যে কোনো ধর্ষণই খারাপ, এটা নিয়ে কোনো তর্কের অবকাশ নেই। তাপসী মালিক ছিল একটা রাজনৈতিক ইস্যুর হাতিয়ার। তাপসী মালিক ধর্ষিতা হয়েছেন, খুন হয়েছেন, কারা খুন করেছে সেটা সময় প্রমাণ করবে। কিন্তু তাপসী মালিকের ধর্ষণকে সমর্থন করে কেউ রাস্তায় মিছিল করেনি। তদন্ত হয়েছে, তদন্ত হয়ে সাজা হয়েছে, হাইকোর্ট সেই সাজাটা দেখেছে যে সাজাটা টেকে না, সঙ্গে সঙ্গে বেল দিয়ে দিয়েছেন সুরিত মল্লিককে। তিনি আজও কিন্তু গ্রামে আছেন, আজও তিনি গ্রামে কাজ করছেন। তাপসী মালিকের বাবা কিন্তু এখন চিৎকার করে বলছেন যে আমার মেয়েকে খুন সিপিএম করেনি, এবং সময় থেকে সময়ান্তরে এটা প্রমাণ হবে যে তাপসী মালিককে দাবার ঘুঁটি করা হয়েছিল। অপেক্ষা করছি, আমি এখনই আর কিছু বলছি না। কিন্তু যেটা মারাত্মক বিপদ সেটা হচ্ছে ধর্ষণকে একটা রাজনীতির যখন হাতিয়ার করা হয়, তখন গোটা সমাজটাকে কলুষিত করা হয়। হাথরাসে যেটা ঘটেছে এই মনীষা বাল্মীকি, সেখানে পরিকল্পনা করে উচ্চবর্ণের লোকেরা ধর্ষণ করেছে নিম্নবর্ণের লোকেদের। কেন মনুবাদ শেখায় যে নিম্নবর্ণের মেয়েদের ধর্ষণ করে উচ্চবর্ণের লোকেরা সেটা একটা পুণ্য, এবং সে ধর্ষিতা যদি তার সন্তান জন্ম দেয় সেটা তার পক্ষে পুণ্য। এই ধরনের মনুবাদী চিন্তা, যেখানে উচ্চবর্ণের ব্রাহ্মণ্যবাদের আধিপত্য, সেটা মনীষা বাল্মীকির ক্ষেত্রে যোগী সরকার প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। যাই দেখবেন, যে মুহূর্তে মেয়েটা ধর্ষিতা হলো, পাশাপাশি গ্রামে পঞ্চায়েত বসে কিন্তু যারা ধর্ষণ করলো তাদের পক্ষে, যেহেতু তারা উচ্চবর্ণের, তাদের পক্ষে সওয়াল করতে শুরু করলো। একদমই তাই। এবং যোগীও এ কথা বলছেন বিভিন্ন সময়। একমাত্র জনগণের এই চাপের ফলে তখন ভয় পেয়ে গিয়ে এখন একটা তদন্ত, আর এই তদন্ত যত দেরি হবে, দেখবেন মনীষা যখন ধর্ষিতা হয়েছে সঙ্গে সঙ্গে তাকে চিকিৎসা, ডাক্তারের পরীক্ষা করানো হয়নি, তা অনেক পরে তা গ্রহণ করা হয়েছে, এবং অনেক পরে যদি পরীক্ষা করা হয় তাহলে ধর্ষণের চিহ্নগুলো থাকে না। এই সমস্ত পরিকল্পনা করে করা হয়েছে। আরএসএস চায় যে ধর্ষণ হোক মেয়েদের, কেন ধর্ষণ হলে পরে তাতে মেয়েরা ভয় পেয়ে যাবে, ঘরে চলে যাবে। আরএসএস বলছে মেয়েরা তোমরা ঘরে যাও, রান্না করো, সন্তান উৎপাদন করো। ঠিক এই কথাটা হিটলার বলতো। সামনে মুখে কিছু চকচকে মহিলা থাকছেন যারা নিজেদের সাফল্যের দাবি করছেন, কিন্তু দর্শনটাও এই। আপনি দেখবেন দলিত ঘরের মেয়ে, সে আর স্কুলে যাবে না, সে কলেজে যাবে না। গ্রামের বহু মেয়েদের এখন পড়তে দেওয়া হচ্ছে না, যে কি দরকার আবার ধর্ষিতা হয়ে যাবে। এবং সেই ধর্ষণের পক্ষে বিজেপির বিভিন্ন নেতা, উজির, আমরা, তারা বড় বড় কথা বলছে, তাদের গ্রেপ্তার করা হচ্ছে না। সুতরাং দেশ জুড়ে একটা মৌলিকবাদী চিন্তার প্রতিফলন হচ্ছে যে ধর্ষণ সহজলভ্য জিনিস, যা করা যেতে পারে। এই দর্শনের বিরুদ্ধে আমাদের লড়াই, এবং এটা একটা মারাত্মক ঝোঁক। এই ঝোঁকের মধ্য দিয়ে আমরা বলছি, নারী তুমি অর্ধেক আকাশ, ওরা অর্ধেক আকাশটাকে পুরোপুরি অন্ধকার করে দিতে চাইছে। তার বিরুদ্ধে আমাদের লড়াই। প্রশ্ন করতে হচ্ছেই, সময় আপনার খুব সংক্ষেপ, সেটা বুঝতেই পারছি। একজন আইনজীবী, আপনি একজন দক্ষ আইনজীবী হিসাবে বাবরি মসজিদের যে মামলা, যে রায় বেরোলো, সেটা আপনি দেখুন, বাবরি মসজিদ রায় যেটা হলো, তার মানে মানুষের সামনে প্রমাণ হয়ে গেল যে একটা মসজিদ ভাঙা হয়েছে, এটা সত্য, কেউ ভেঙেছেন এটা সত্য, কিন্তু কে ভেঙেছেন জানা গেল না। একদমই ওই যেমন গুজরাট হত্যার ক্ষেত্রে বলছি যে নরেন্দ্র মোদীকে তো অপরাধী সাব্যস্ত হয়নি, অপরাধী সাব্যস্ত হবে কি করে? অপরাধী সাব্যস্ত করতে গেলে পরে যে আমাদের আইনের চোখে যে সমস্ত সাক্ষ্য প্রমাণ গ্রহণ করা দরকার, সেই সাক্ষ্য প্রমাণিত গৃহীত হয়নি।
এবং পশ্চিমবঙ্গে ইদানিংকালে কত কোনো খুন হয়েছে, কোনো সাক্ষ্য প্রমাণ পাওয়া যাচ্ছে না। যে সকালবেলা ট্রেড ইউনিয়ন নেতা বেরিয়েছেন হাঁটতে, তাকে খুন করে চলে গেল, মাফিয়াদের দিয়ে ফিট করা হয়েছে, কোথায় চলে গেছে? পুলিশ তদন্ত করতে শুরু করবে 3 দিন পরে। অতএব বাবরি মসজিদটা ভাঙা হলো এটা ঘটনা, সবাই চোখের ওপর দেখলেন, লালকৃষ্ণ আদবানি, উমা ভারতী, মনোহরলাল যোশী তারা ছিলেন, নাচানাচি করলেন, এটা ঘটনা। কিন্তু কে ভেঙেছে বিচারপতিরা বলছেন দেখতে পাচ্ছি না। এতে বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা কমে যায় এবং এটা খুব বিপজ্জনক গণতন্ত্রের পক্ষে। বাবরি মসজিদ ভাঙার রায়, রাম মন্দিরের রায় ভারতবর্ষের গণতন্ত্রের ভিতকে নাড়িয়ে দিয়েছে। সেটাকে সংশোধন করতে হবে আমাদের, বামেদের। বর্তমানে ভারতবর্ষে যে শেষ যে বিধানসভা ভোট হলো বিহারে নির্বাচন হলো এবং পশ্চিমবাংলার নির্বাচন আসন্ন। দুটি সম্প্রদায় বলা ভুল, দুটো রাজনৈতিক দল এখনো পর্যন্ত একটা রাজনীতির স্বীকৃতি আছে, একটা এখনো রাজনীতির স্বীকৃতি দেয়নি। সেটা হচ্ছে ফুরফুরা শরীর আহলে সুন্নাতুল জামাত বলে যে সম্প্রদায়ের তৈরি করা একটা সংগঠন তৈরি হয়েছে, এবং আরেকটি সংগঠন যার মাথা হচ্ছেন জনাব আসাদউদ্দিন ওয়াসি। তিনি বিহারে সাফল্য পেয়েছেন, তিনি নিজেকে দাবি করছেন যে আমি সাফল্য পেয়েছি, এবং তিনি বর্তমানে অ্যানাউন্স করছেন যে বাংলার নির্বাচনে তিনিও লড়তে আসছেন। এবং বর্তমান রাজনৈতিক দলের যিনি শাসক দল, তাঁরা এটাকে দেখছেন যে এরা বিজেপির হয়ে কাজ করতে আসছে। আপনি একজন বামপন্থী হিসাবে, আপনি এই বামপন্থী সংগঠনের একজন সাংসদ হিসাবে এটার কি প্রতিক্রিয়া দেবেন? না দেখুন, আমার কথা হচ্ছে যে ভারতবর্ষের গণতান্ত্রিক ব্যবস্থায় সকলেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন, এটা ভোটারদের ঠিক করতে হবে। আমরা চাই ভোটারদের রাজনৈতিক মান এমন জায়গায় আসুক, তারা যে অভিজ্ঞতার মধ্যে দিয়ে শিখুন যে ধর্মীয় কথা বলে যারা রাজনীতিতে ঢুকছে তাদের অনুপ্রবেশ দেবেন না, একটা ভোটও দেবেন না। ধর্ম যাও না, তুমি ধর্মীয় স্থানে গিয়ে পুজো আর্চা করো, প্রার্থনা করো, কেউ বাধা দিচ্ছে না, কিন্তু রাজনীতির সঙ্গে ধর্মকে মিশিও না। রাজনীতি ঠিক করবে যে আমি কিভাবে চাষ করব, চাষের উৎপাদন কী হবে, তার সঙ্গে ধর্মের সম্পর্ক নেই। রাজনীতি ঠিক করবে যে কলকারখানা হবে কি না, কোথায় কলকারখানা হবে, তার সঙ্গে ধর্মের সম্পর্ক নেই। রাজনীতি ঠিক করবে কোথায় স্কুল, কোথায় বিশ্ববিদ্যালয় হবে, আমাদের ছেলেমেয়েরা কতটা লেখাপড়া করবে, তারা কতটা দূর এগোবে, কত বিজ্ঞান শেখাবো, এটার সঙ্গে ধর্মের সম্পর্ক নেই। সুতরাং রাজনীতি এবং ধর্ম এদের মধ্যে কোনো রকম যোগাযোগ রাখা চলবে না। কিন্তু এই দুটো প্ল্যাটফর্মকে নিয়ে সেই দুটো প্ল্যাটফর্ম তাদের এলে পরেও সাধারণ মানুষ তারা এই রায় ঘোষণা করবেন যে তোমরা যাও, মসজিদে যাও, মন্দিরে যাও, এখানে এসো না। আমরা চাই মানুষের চেতনাটা এই জায়গায় আনতে, সেই চেষ্টাই আমরা করে যাচ্ছি। এইরকম সংগঠন পীরজাদা আব্বাস উদ্দিন সিদ্দিক, তিনি কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন মঞ্চে কিন্তু তিনি কিন্তু একটাই কথা বলছেন যে মুসলিমদের যে তোষণ হচ্ছে, যেভাবে পশ্চিমবাংলা জুড়ে তোষণ হয়েছে তথা ভারতবর্ষে, ওনারা বলতে চাইছেন সিপিএম, বাম যাকে বলা হয়, কংগ্রেস এবং অবশ্যই তৃণমূল, এদের সবাই যদি তাদের সঙ্গে যদি আসে, তারা একসঙ্গে লড়তে পারে। আপনি তো বলছেন যে ধর্ম নিয়ে তো এখানে রাজনীতি হবে না, তাহলে সেই ক্ষেত্রে কি করে হবে না? আহ্বান দিচ্ছে ধর্ম, ওরা আহ্বান দিচ্ছে, আমি ওদের কাছে আহ্বান দিচ্ছি, তোমরা ধর্ম ভাই মসজিদে বা মন্দিরে করো, রাজনীতিতে আমাদের সঙ্গে যদি আসতে হয় তোমরা বলো যে কিভাবে ভাতের গ্যারেন্টি হবে, কিভাবে কাজের গ্যারেন্টি হবে, কিভাবে শিক্ষার গ্যারেন্টি হবে, সেগুলো নিয়ে আমাদের সঙ্গে এসো, ধর্ম নিয়ে না। শেষ প্রশ্ন, একদম ব্যক্তিগত প্রশ্ন, কিভাবে আপনি আপনার ব্যক্তিগত জীবনটাকে পরিচালনা করেন যদি একটু বলেন? এই কাজকর্ম করি, সব কিছু করি এবং সবটাই নিজেকে প্রণোদিত করার চেষ্টা করি যুক্তি এবং বিজ্ঞান নির্ভরভাবে। আমার এখানে ধর্মের প্রয়োজন নেই, পুজো করতে সময় নষ্ট হয় না, পুজোর জন্য কারণ পয়সা নষ্ট হয় না, ওই সময়টা আমি কাজে লাগাই আরও খানিকটা নিজেকে উন্নত করা যায় কি না। আমার পরিবারের সকলকে বলি নিজেকে উন্নত করো, চেতনার দিক থেকে, মানের দিক থেকে। বন্ধুবান্ধব সকলকে বলি, সকলে সেটা শোনেন, অনেকে মানেন, অনেকে মানেন না। সুতরাং সময়টাকে যদি আমি ঠিক গুণগতভাবে নির্দিষ্ট লক্ষ্যে, যে আমার এই যে সময়টা কাজে লাগাচ্ছি এটা মানুষের মঙ্গলের জন্য, এবং এটা ঠিক মন্দিরে পুজো প্রার্থনা করে মানুষের মঙ্গল হবে না, এ নিয়ে যে যা ভাবেন ভাবুন, কেউ দেখাতে পারবেন না যে তিনি মন্দিরে 24 ঘন্টা বসে থেকে মানুষের কোনো মঙ্গল করেছেন। মানুষের মঙ্গল করতে হলে এই বাস্তব অর্থনৈতিক নীতি এবং রাজনৈতিক পরিকল্পনা তার ভিত্তিতে দাঁড়িয়ে ভাবতে হবে, এবং সেটা করলেই মানুষ এগোবে। একটা মহান লোকের চিত্র কিন্তু আপনার কিন্তু পিছনে
বিরাজমান। আমার বাড়িতে দুটো ছবি পাবেন আপনি। আমি সেইটাই প্রশ্ন এক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, সেটা আছে, আর পেছনে পেয়েছেন চে গুয়েভারা, যিনি একজন চিকিৎসক ছিলেন, চিকিৎসক হয়ে সাধারণ মানুষের চিকিৎসার জন্য লড়াই করেছেন এবং বুঝতে পেরেছেন যে মানুষের মূল চিকিৎসা পাওয়া যাবে যদি সমাজটাকে পাল্টানো যায়। যুদ্ধ করেছেন, আজীবন যুদ্ধ করে গেছেন, মৃত্যুর শেষ দিন পর্যন্ত তিনি বলে গেছেন সমাজতন্ত্র ছাড়া কোনো বিকল্প নেই। তাহলে সেই জন্য একটা আদর্শ মানুষ হিসেবে ওনাকে ফলো করা যেতে নিঃসন্দেহে পারে। নিঃসন্দেহে নিঃসন্দেহে